আসসালামু আলাইকুম। আজ 8 জুন 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোল পাল্টিয়ে সরকার বিরোধী অবস্থানে যাচ্ছেন বেনজির। বেনজিরের ইকো পার্কের দখল নিল গোপালগঞ্জ জেলা প্রশাসন। গাজায় এই মুহূর্তে যা ঘটতে যাচ্ছে। এবার বিস্তারিত। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এখন সপরিবারে তুরস্কে অবস্থান করছেন। ইতোমধ্যে তিনি দেশটির নাগরিকত্ব নিয়েছেন। সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বেনজির আহমেদ তুরস্কের ব্যস্ততম নগরী আঙ্কারায় অবস্থান করছেন। তার বিরুদ্ধে ইতোমধ্যে প্রবাসী বিএনপি জামাতের কিছু সংখ্যক নেতাকর্মী বাংলাদেশে তিনি কি অপকর্ম করেছেন তার বিশদ বিবরণ তুলে ধরে তুর্কি প্রশাসনে অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন। তুরস্কে অবস্থানরত আরেকটি সূত্র বলছে, বেনজির আহমেদ গা বাঁচাতে এবং নিজের ইমেজ রক্ষা করতে খুব শীঘ্রই ইউটার্ন করার চিন্তাভাবনা করছেন। বর্তমান সরকারের অনেক অনিয়ম ও অন্যায়ের খবর জানেন বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এরকম একটি দাবি তুলে তিনি সরাসরি আওয়ামী লীগের পক্ষ ত্যাগ করতে পারেন বলে ওই সূত্রটি নিশ্চিত করেছে। পাশাপাশি ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে নেওয়া সমস্ত পদক্ষেপের ব্যাখ্যা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সূত্রটি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বেনজির মূলত দুটি সুবিধা নিতে চান। প্রথমত, তিনি সরকারি বাহিনীর আক্রোশের শিকার হয়ে দেশ ত্যাগ করেছেন। দ্বিতীয়ত, সরকার বিরোধী মানুষের সহানুভূতি আদায় করা। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্ক প্রবাসী বাংলাদেশি এক অধ্যাপক বলেছেন, ইতোমধ্যে বেনজিরের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তুর্কি প্রশাসন বিষয়টি আমলে নিলে জেলে যেতে হবে বেনজিরের। তাছাড়া তিনি আইজিপি থাকাকালে বাংলাদেশে যে অসংখ্য মানুষকে গুম খুন করেছেন তার দায়ভার ভোল পাল্টালেও কোনোভাবেই এড়াতে পারবেন না। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দেশের বাইরে আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। তিনি বলেছেন, কাগজের খবর অনুযায়ী উনি বাইরে আছেন। উনি সময় চেয়েছেন, দুদক সময় দিয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা মশিউর রহমান বলেন, আপনারা কাগজে দেখেছেন দুর্নীতি দমন কমিশন বিষয়টি নিয়ে তদন্ত অনুসন্ধান করছে। অনুসন্ধান শেষে নিশ্চয়ই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দুদক সমন দিয়েছিল। কাগজের খবর অনুযায়ী উনি বাইরে আছেন। উনি সময় চেয়েছেন। দুদক সময় দিয়েছে। তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা শেষ করতে দিতে হবে, তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত কেউ বলে নাই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগাম করে কেউ বলেও নাই তাকে জেলে দেব, ফাঁসি দেব, সেটাও সঠিক নয়। যতই অপরাধ করুক, সে বাংলাদেশের নাগরিক হিসেবে তার যে অধিকার আছে সেটা তো থাকবে। বিচার ব্যবস্থাই এটি সম্পন্ন করবে। প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা বলেন, বেনজিরের বিষয়টি আইনি প্রক্রিয়ায় ঢুকে গেছে। 15% ভ্যাট দিলে বেনজিরের কালো টাকা সাদা হবে কিনা সেটি আইনি প্রক্রিয়ায় জানা যাবে। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসন বলেছে, সাময়িক বন্ধ হলেও প্রশাসনের তদারকিতে পরে সাভানা পার্ক খুলে দেওয়া হবে। শুক্রবার রাত 11:30টায় পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে গোপালগঞ্জের জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন দুদক যৌথভাবে এ ঘোষণা দেন। গোপালগঞ্জের জেলা প্রশাসনের পক্ষে সদর সহকারী কমিশনার বাবলি শবনম, দুর্নীতি দমন কমিশন দুদক গোপালগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান, সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল, দুদক মাদারীপুরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান ও গোপালগঞ্জ জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান রিগান সহ জেলা প্রশাসন ও দুদক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং মাদারীপুর ও গোপালগঞ্জ দুদকের দুটি টিম ওই পার্কের অভ্যন্তরে প্রবেশ করে এবং বেনজির ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ বুঝে নেন। গোপালগঞ্জের দুদকের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান জানান, শনিবার সকাল থেকে স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুত ও সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে। এরপর থেকে আয় ব্যয় সহ জেলা প্রশাসকের নির্দেশনায় পার্কের সকল কার্যক্রম চালু থাকবে এবং তখন দর্শনার্থী প্রবেশে আর কোনো বাধা থাকবে না। এ সময় রাতে এলাকাবাসী জড়ো হয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়ে। এলাকাবাসী ভুক্তভোগী বাদল বলেন, ডিসি স্যার পার্কের দায়িত্ব নেওয়ায় আমরা অনেক খুশি। আমরা আশা করি সরকারি রাস্তা দিয়ে আমরা আমাদের জমিতে ও পুকুরে যেতে পারবো। 2015 থেকে 2020 সালের র্যাবের মহাপরিচালক এবং 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত আইজিপি থাকাকালীন সময়ে বেনজির আহমেদ গোপালগঞ্জ সদর উপজেলার শাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির উপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক।
এ পার্কে সব জমি হিন্দু সম্প্রদায়ের বলে জানা গেছে। তাদের ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে জমি কিনে নেওয়া হলেও অনেক জমি করা হয়েছে জবরদখল। বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে। পরে আদালত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সহ বিভিন্ন স্থাপনা ক্রোকের নির্দেশ দিলে বিভিন্ন সময়ে রাতের আধারে ট্রাকে করে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান এলাকাবাসী। এবার দেশের বাইরের খবর। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি পোস্টকে ঘিরে দেশটির রাজনীতি এখন সরগরম। ইমরানের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে পোস্ট করা ওই ভিডিওতে দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ঢাকার পতনের সাথে তুলনা করা হয়েছে। 1971 সাল নিয়ে করা এই টুইট অনুমোদনের বিষয়টি ইমরান স্বীকার করে নিয়েছেন। তবে এই টুইটে থাকা ভিডিওর বিষয়ে দায় নেননি তিনি। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। গত 26 মে ইমরান খানের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা সেই ভিডিওতে বলা হয়েছে, প্রত্যেক পাকিস্তানের উচিত হামুদুর রহমান কমিশন রিপোর্টটি পড়া, যাতে করে তারা জানতে পারেন যে প্রকৃত বিশ্বাসঘাতক আসলে কে ছিল, জেনারেল ইয়াহিয়া খান নাকি শেখ মুজিবুর রহমান। নিজের অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। মূলত ইমরান খান গত 1 বছর ধরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী রয়েছেন। তিনি বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন রয়েছে। জেলে থাকার কারণে ইমরান খান নিজে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন না। এক্ষেত্রে পিটিআই বলে থাকে, পিটিআই এর সোশ্যাল মিডিয়া টিমের সদস্যরা এই দলের চেয়ারম্যান ইমরান খানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পরিচালনা করেন। ইমরান খান ও পিটিআই এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টগুলো থেকে হামুদুর রহমান কমিশন রিপোর্ট বিষয়ক যেসব টুইট করা হয়েছে সেগুলোকে সেনাবাহিনীর জন্য মানহানিকর এবং একই সাথে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন সমালোচকরা। তাই ইমরান খান ও তেহরিক ইনসাফের বিরুদ্ধে আগুনে ঘি ঢালারও অভিযোগ করেছেন। দ্য ডন বলছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার তার এক বিতর্কিত টুইটের বিষয়টি স্বীকার করে নিয়েছেন, যেখানে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ঢাকার পতনের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু নিজের এক্স অ্যাকাউন্টে একই সঙ্গে পোস্ট করা একটি আনুষঙ্গিক ভিডিও থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। ইমরান জোর দিয়ে বলেছেন তিনি ভিডিওটি সম্পর্কে মন্তব্য করতে পারবেন না, কারণ ভিডিওটিতে কি আছে বা এর বিষয়বস্তু সম্পর্কে তিনি জানেন না। গত 26 মে ইমরান খানের এক্স অ্যাকাউন্টে শেয়ার করা ওই ভিডিওটি ইতোমধ্যেই 84 লাখেরও বেশিবার দেখা হয়েছে। আফগানিস্তানের তালেবান গোষ্ঠীকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়। এরপরই তালেবান সরকারের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে দেশটির সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছে। তালেবান প্রতিনিধি দল 2022 সালে প্রথম সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যায়। তখন এ নিয়ে কেবল রাশিয়া নয়, পুরো বিশ্বেই অনেক আলোচনা হয়েছিল। রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়ের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়ায় এবারের সফর আবার আলোচনায় উঠে এসেছে। তালেবান এবং আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্ট এর মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হান্স জ্যাকব সিন্ডলার মনে করেন, তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়েও কিছু প্রত্যাশা রয়েছে, কিন্তু সেটা এত সহজ নাও হতে পারে। সিন্ডলার বলেন, বাড়তি ছাড় নিতে সবসময়ই তালেবান খুবই ইচ্ছুক, কিন্তু প্রতিদান দেওয়ার বিষয় এলেই সেটা জটিল হয়ে যায়। আফগানিস্তান অ্যানালিসিস নেটওয়ার্কের সহ প্রতিষ্ঠাতা টমাস রুটিস ক্রেমলিনের সাম্প্রতিক পদক্ষেপকে ধাপে ধাপে এগোনোর কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন রাশিয়া তালেবানের সরকারি স্বীকৃতির দিকে অগ্রসর হচ্ছে। 2015 সাল থেকে তালেবানের সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক রেখেছে মস্কো। সংগঠনটির কাছে রাশিয়া অতীতে অস্ত্র সরবরাহ করেছে বলেও সন্দেহ করা হয়। 2021 সালের আগস্টে তেমন কোনো প্রতিরোধ ছাড়াই আফগান সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় তালেবান। 20 বছর পর আফগান সরকারকে সমর্থন জুগিয়ে যাওয়া পশ্চিমা সামরিক বাহিনী এবং কূটনীতিকেরা দ্রুতই আফগানিস্তান ছেড়ে যান। এর 6 মাস পর 2022 সালের মার্চে তালেবান ও রাশিয়া আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। এর আগে 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কোনো রাষ্ট্রই আনুষ্ঠানিকভাবে তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। 2003 সালে রাশিয়া ও তালেবানকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। 2023 সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম সরিয়ে দেয় কাজাখস্তান। বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়া ও অর্থনৈতিক ফোরামে একই পথ অনুসরণ করতে পারে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আপনি ফোনে
অন্যকে কিভাবে সম্ভাষণ করবেন এটাও একটা জানার বিষয়। অনেক সময়েই দেখা যায় যে ফোন করেই অপর প্রান্ত থেকে এটা বলা হয় যে এটা কোন জায়গা। একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে, আপনি কি জায়গাকে খুঁজছেন নাকি ব্যক্তিকে খুঁজছেন? সুতরাং ফোন করে অন্য ব্যক্তির কাছে আপনি কি চান, কাকে চান, সেটি সুন্দরভাবে উপস্থাপনাও একটা কৌশলের বিষয়। ফোন করে প্রথমে আপনি সালাম দিন, আপনার পরিচয় দিন, এরপর আপনি যাকে খুঁজছেন তার কথা বলুন বা তিনি এই নাম্বারে আছেন কিনা জানতে চান। প্রিয় বন্ধুরা, নইলে আপনি ফোন করতে গিয়ে গোড়ায় গলদ হবে এবং আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি বিরক্ত হবেন, ফলে আপনার কাঙ্ক্ষিত কাজটি আর করা হয়ে উঠবে না। ভালো থাকুন, সবার জন্যই শুভেচ্ছা নিরন্তর। টানা 2 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আগ্রাসন বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং এই পরিস্থিতিতে অনেকেই পারমাণবিক সংঘাতের আশঙ্কাও প্রকাশ করছেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঙ্কার দিয়ে বলেছেন, ইউক্রেনে বিজয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। রুশ সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে এই অস্ত্র ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, ইউক্রেনে বিজয় নিশ্চিত করতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার দরকার নেই বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার জানিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে মারাত্মক এই সংঘাত যে পারমাণবিক যুদ্ধে পরিণত হবে না সে বিষয়ে এটি এখন পর্যন্ত ক্রেমলিনের সবচেয়ে জোরালো ইঙ্গিত। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। যুদ্ধ শুরু করার কয়েক মাসের মাথায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য তথা আত্মরক্ষার জন্য প্রয়োজনে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। এছাড়া আরও বেশ কয়েকবারই পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে হুমকি দিয়েছিলেন। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। শিশুদের উপর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থাটি এই সিদ্ধান্ত নিল। কালো তালিকায় ইসরায়েলের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরদান। তিনি এক্সে বলেছেন, তিনি প্রজ্ঞাপন পেয়েছেন এবং এই পদক্ষেপে ক্ষুব্ধ। তিনি বলেন, এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত। আমাদের সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী। এক ব্যক্তি কালো তালিকাভুক্ত করেছেন, তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন। তিনি ইসরায়েলের প্রতি ঘৃণায় পরিচালিত। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলি রাষ্ট্রদূতের সাথে দেখা করে জাতিসংঘের বার্ষিক চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট প্রতিবেদনে ইসরায়েলের তালিকাভুক্তির বিষয়টি জানান। তিনি বলেন, বিষয়টি যাতে ফাঁস না হয় সেজন্য এমনটা করা হয়েছে। প্রতিবেদনটি 14 জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। রয়টার্স এক জাতিসংঘ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে ফিলিস্তিনি গ্রুপ হামাস এবং ইসলামিক জিহাদকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ডুজারিক বলেন, ইসরায়েলি রাষ্ট্রদূতের ফোন কলটি দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। স্পষ্টভাবেই বলা যায়, এ ধরনের কিছু আমি আমার 24 বছরে এই সংগঠনের সাথে দায়িত্ব পালনকালে দেখিনি। সশস্ত্র সংঘাতে শিশু বিষয়ক জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনটিতে শিশুদের বিরুদ্ধে সহিংসতায় পক্ষগুলোর সম্পৃক্ততার তালিকা দেওয়া হয়। এতে হত্যা এবং আহত করার প্রমাণ এবং যৌন সহিংসতার তথ্য থাকে। এই তালিকায় রাশিয়া, গণপ্রজাতান্ত্রিক কঙ্গো, সিরিয়া ও সোমালিয়ার নাম রয়েছে। এছাড়া ইসলামিক স্টেট, আইএস, আল শাবাব, তালেবান, আল কায়েদার মতো সংগঠনও আছে। গাজার সরকারি হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় উপত্যকায় 15,571টির বেশি শিশু নিহত হয়েছে। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রতি 10 ফিলিস্তিনি শিশুর 9টি ভয়াবহ খাদ্য সংকটে রয়েছে। ক্ষুধা, পিপাসা এবং মারাত্মক অপুষ্টির কারণে অনেক ফিলিস্তিনি শিশু মারা গেছে। বিশ্ব খাদ্য সংস্থা হু গত সপ্তাহে জানিয়েছে, গাজার প্রতি 5 শিশুর 4টি প্রতি 3 দিনে অন্তত একদিন পুরো দিন না খেয়ে থাকে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।